পর্ব ৪। সেই ঝড়ের সন্ধ্যায় যেদিন আমির আর তোমার প্রথম দেখা হয়েছিল, এই বাক্যটি পদ্মজার নিঃশ্বাস বন্ধ করে দিল। রেদোয়ান বিছানা ছেড়ে চেয়ার টেনে বসল। পদ্মজার দিকে তাকিয়ে কুটিল হাসি ফুটিয়ে উচ্ছ্বাসিত কণ্ঠে বলতে শুরু করল। আমির বছরের বেশিরভাগ সময় রাজধানীতে কাটায়, শুধু বর্ষা আর শীতের মৌসুমে গ্রামে আসে। তখন ছিল বর্ষার মাঝামাঝি। সব মেয়ে জোগাড় হয়ে গেছে, সেই আনন্দে আমরা দুজন পাশা খেলায় মেতেছিলাম। হঠাৎ ও প্রস্তাব দিল, যদি ওকে হারাতে পারি তাহলে যা চাইব তাই দিবে। সৌভাগ্যক্রমে আমির সেদিন হেরে গেল। আটপাড়া গ্রামের মেয়েদের আমরা কখনো স্পর্শ করি না। নিজের গ্রামের মেয়ে হারালে বড় চাচার সুনাম ক্ষুণ্ণ হবে। তিনি এখানকার প্রধান, তাই আটপাড়ার কোনো মেয়ে আজও আমাদের কবলে পড়েনি। তোমাকে আমি স্কুলে যাওয়ার পথে দেখেছি, বিশ্বাস করো, তোমাকে যেদিন দেখেছি সেই রাতে দুই চোখে ঘুম আসেনি। আব্বাকে বারবার অনুনয় করেছি তোমাকে নিয়ে আসতে, কিন্তু উনি রাজি হলেন না। আটপাড়ার মেয়েদের তুলে আনা যাবে না, একেবারে কঠোর নিষেধাজ্ঞা ছিল। মিনতি করেছি অন্তত বিয়ের প্রস্তাব পাঠাতে। তখন বড় চাচা তোমার মায়ের কথা জানালেন। তিনি মুক্তিযোদ্ধা। গ্রামবাসীর মুখে শুনেছেন তোমার মা নাকি তোমাকে এখনই বিয়ে দিতে চান না। সুদূর প্রান্ত থেকে সম্ভ্রান্ত পরিবারের পাত্ররা এসেছে বিয়ের প্রস্তাব নিয়ে, তবুও তিনি রাজি হননি। কিন্তু আমার তো তোমাকেই চাই। তোমার রূপ এমনই যে জীবনভর ভোগ করলেও মন ভরবে না। শেষ কথাটি শুনে ঘৃণায় পদ্মজার কপালের রেখা গভীরতর হয়ে উঠল। রেদোয়ান বলতে লাগল, এই বাড়ির প্রতি, এই পাতালপুরীর প্রতি আমার টান অনেক আগে। তবু আমি ওসব না চেয়ে আমিরের কাছে তোমাকে চেয়েছিলাম। একবার ভেবে দেখো কতটা মুগ্ধ ছিলাম তোমার উপরে। একটু ভাবো পদ্মজা। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আমি পদ্মজা, লিখেছেন ইলমা বেহরোজ। আমাদের প্রতিটি পর্ব কেমন হচ্ছে, অথবা আমাদের পূর্ববর্তী পর্বের থেকে এই পর্বগুলো আরও বেটার হচ্ছে কিনা, অথবা কোনো সাউন্ডে কোনো ঝামেলা হচ্ছে কিনা, বা যে কোনো রকম মতামত বা পরামর্শ আমরা আশা করি আপনাদের থেকে। সো অনুরোধ থাকবে কমেন্টে আপনাদের মতামত লিখে দেওয়ার জন্য। যারা যারা শুনছেন, প্রত্যেকটি পর্ব ভালো হয় যদি শোনার পর একটাবার লিখেন যে শুনতেছি অথবা শুনেছি, ভালো লাগছে অথবা খারাপ লাগছে। আপনাদের মতামতগুলো পেলে আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে আরও বেশি সুবিধা হবে। থ্যাংক ইউ। আমরা আবার পড়ায় মনোযোগ দিচ্ছি। পদ্মজার দিকে করুণ চোখে তাকালো রেদোয়ান। তার পরপরই তার চোখে মুখে ক্ষোভ ফুটে উঠল। কিন্তু কি হলো, ও নিজেই পছন্দ করে ফেলল। আমির তোমাকে তুলে আনতে গিয়েছিল আমার জন্য। শুধু আমিই জানতাম তোমার আম্মা বাড়িতে নেই। ও কথা দিয়েছিল এশার আজানের আগেই তোমাকে আমার কাছে পৌঁছে দেবে। এখানে এই ঘরেই আমি বসেছিলাম, তোমার জন্য মাঝরাত অবধি অপেক্ষা করেছিলাম। সে থামল, একটু দম নিল। একসময় বিরক্ত হয়ে অন্দরমহলে চলে যায়। গিয়ে শুনি আমির বড় চাচাকে হুমকি দিচ্ছে তোমার সঙ্গে বিয়ে না দিলে নাকি কাজ ছেড়ে দিবে। যদিও আমরা সবাই জানি আমির কোনোদিন তার পেশা ছাড়বে না, তবু বড় চাচা আমিরকে খুশি রাখতে কথা দিলেন তোমার সঙ্গেই বিয়ে হবে, যেভাবেই হোক। রেদওয়ানের চোখ তখন ক্রোধের ঝলক। এটা নিয়ে আমিরের সঙ্গে আমার তর্ক বিতর্ক হয়। আমাকে তখনই হুকুম দেওয়া হয় সাইদকে খুন করতে হবে। সাইদ আমিরের সঙ্গে বেয়াদবি করেছে, অপমান করেছে, তাই আমির বদলা নিতে চায়। ও চায় না সাইদ আর বেঁচে থাকুক। সেই দায়িত্ব পড়ল আমার ঘাড়ে। আমিরের হুকুম সবাইকে মানতে হয়, কিন্তু সেদিন আমি মানিনি। তখন বড় চাচা বললেন, পদ্মজা সবার চোখে আমিরের বউ হলেও ঘরে তোর বউ হবে। আমি তার ব্যবস্থা করব, আমিরের সঙ্গে কথা বলবো। আমাকে আশা দেওয়া হয়, বুক ভরা আশা নিয়ে সাইদকে খুন করতে চাই, সব কিন্তু তোমাকে পাওয়ার জন্য। এবার তার চোখে মুখে ফুটে উঠল বিস্ময়ের ছাপ। কি অবাক কাণ্ড জানো, তোমার মাও সেদিন সেখানে ছিলেন। মহিলা এত ভয়ঙ্কর আগে বুঝিনি। মেয়ে মানুষ হয়ে কিভাবে যে নেশাগ্রস্ত দুটো মানুষকে জবাই করেছিলেন তুমি কল্পনাও করতে পারবে না। রেদওয়ান থামল। চোখের বিস্ময় নিয়ে পদ্মজার দিকে তাকিয়েছিল সে, যেন চোখের সামনে সেই হত্যাকাণ্ড দেখতে পাচ্ছে। পদ্মজার মুখে কোনো ভাবান্তর হলো না। সে জানে এই ঘটনা চিঠিতে পড়েছে। রেদওয়ান আবার শুরু করল। পরের দিন সালিশে বড় চাচা বিয়ের প্রস্তাব দিলেন। তোমার আম্মাও রাজি হয়ে গেলেন। বলছি না, আমির দুনিয়ার সব সুখ নিয়ে জন্মেছে। তোমার আম্মা আমাকে চিনতেন না, তাই বিয়ের প্রস্তাব সহজেই মেনে নিলেন। বড় চাচা সমাজের চোখে এত মহান, 2 মাস অন্তর দান করেন, সবার অভাব মিটান, চিকিৎসা করান। ওনার ছেলের বউ হওয়া মানে অনেক কিছু। তোমার আম্মা তো আর ভেতরের খবর জানতেন না, রাজি হওয়াটাই স্বাভাবিক ছিল। রেদওয়ান একটু থেমে আবার বলতে লাগলো,
সে যাক, পরের কথা বলি। আমির যখন শুনল তোমার আম্মা দুটো খুন করেছে, ও চিন্তায় পড়ে গেল। আমির মানুষ চেনে খুব ভালো। ও তৎক্ষণাৎ বুঝে গেল তোমার আম্মা জটিল মানুষ। আমাকে মানা করলো বিয়ে বাড়িতে যেতে, চিনে ফেললে সমস্যা হবে। আমিরের সঙ্গে তাল মিলিয়ে বড় চাচাও মানা করলেন। আমি তো কথার মাঝেই বাধা দিয়ে পদ্মজা জিজ্ঞেস করলো, আপনি তো এই গ্রামেরই ছেলে, আর আম্মাও এই গ্রামেরই মেয়ে, তবুও আপনাকে চিনতেন না? হাওলাদার বাড়ির ছেলে হিসেবে হয়তো কখনো দেখেছেন, কিন্তু মনে নেই। নয়তো নাম জানতেন, মুখ চিনতেন না। আমাকে অনেকেই চেনে না, নাম শুনলে চেহারা মনে পড়ে না, চেহারা দেখলেও সঙ্গে সঙ্গে চিনতে পারে না। আমি বেশিরভাগ সময় এখানেই অথবা অন্দরমহলে থাকি। রাতে যখন বের হই তখন থাকি ট্রলারে। তাছাড়া শুনেছি তোমার আম্মা নাকি আশেপাশের মানুষদের দিকে তেমন নজর দিতেন না, নিজের সংসার নিয়ে ব্যস্ত থাকতেন। কথাগুলো অবহেলার সুরে বলে থামল রেদোয়ান। পদ্মজা নীরব, তার মনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, কিন্তু মুখে কিছু বলছে না। কোথায় যেন থেমেছিলাম? রেদোয়ান নিজেই মনে করার চেষ্টা করলো। মনে পড়তে আবার বলা শুরু করলো। তার বর্ণনা অনুযায়ী আমিরের নির্দেশে সে হেমলতাকে মুখ দেখায়নি, কখনো যায়নি সেই বাড়িতে। বিয়ের দুদিন আগে মেয়েগুলোকে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে আলমগীর আমিরের কথা মতো তাদের পাচার করে দিল বিদেশে। মৃত মেয়েগুলোকে ফেলে দেওয়া হয় বড় বড় নদীতে। একটা মেয়ে বাকি ছিল, সেই মেয়েটিকে তোমাদের বিয়ের আগের রাতে হত্যা করা হয়। অন্দরমহলে আমিরের গায়ে হলুদের আনন্দ উৎসব চলছিল। হাবলু আর রিদোয়ান লাশ নিয়ে হাওড়ে চলে গেল। হাওড়ে তখন তীব্র স্রোত, বাড়ি ফেরার তারাও ছিল। মেয়েটিকে অনেক দূর থেকে আনা হয়েছিল, তাই হাবলু মেয়েটিকে নদীর শেষ প্রান্তে হাওরের শুরুতে ফেলে দিল। ঠিক তখনই নজরে পড়ল একটি নৌকা আসছে, যেখানে মোড়ল পরিবার ছিল। রেদোয়ান তখন ট্রলারের ভিতরে ছিল। সে হাবলুকে তাড়া দিল দ্রুত ট্রলার ঘোরাতে। এর পরের ঘটনা পদ্মজার জানা। পুরো কাহিনী সে বিস্ময়ে হতবাক হয়ে গেল। সে কাপা গলায় জিজ্ঞাসা করল, আর আর হানিফ মামা? এক অচেনা জগতে হারিয়ে যাচ্ছে সে, যেখানে সবকিছুই বিপরীত, সবকিছুই ভয়ঙ্কর। রেদোয়ান একটু বিরক্তির সঙ্গে বলল, এসব ছোটখাটো ব্যাপার। ওই শালা আমাদেরই লোক ছিল, হঠাৎ সবার উপর কথা বলা শুরু করে, হুমকি দেয়, ওর চাহিদা বেড়ে যায়। অনেকদিন সহ্য করার পর একদম উপরে। রেদোয়ান হেসে চোখ টিপল, যেন সে কোনো মহৎ কাজ করে ফেলেছে। প্রান্তর আব্বা আর আব্দুলকে নিয়েও প্রশ্ন করবে নাকি? এদের কথা জেনে তোমার লাভ নেই, দুজনেই সব জেনে ফেলার কারণে মরেছে। সহজ হিসাব, প্রান্তর বাপ আমিরের হাতে, আব্দুল আমার হাতে। এসব বাদ দাও তো, আমরা আমিরের গল্পে চাই। আজ তোমাকে শুধু আমিরের গল্প শোনাবো। রেদওয়ানের কথার প্রতিটি শব্দ একটা করে পর্দা সরিয়ে দিচ্ছে। হানিফের মৃত্যু, প্রান্তর বাবার হত্যা, আমিরের সঙ্গে তার বিয়ের আগের রাতে নদীতে পাওয়া লাশ, সব কিছু এক সূক্ষ্ম সুতোয় গাঁথা। পদ্মজা যেন এক জটিল চক্রবুর্জে আটকে পড়েছে, যার প্রতিটি পথ তাকে আরও গভীর অন্ধকারের দিকে নিয়ে যাচ্ছে। মাথা ঘুরতে লাগলো তার। হাজার হাজার চিন্তা একসঙ্গে আক্রমণ করেছে। এতদিন যে অদৃশ্য শক্তি তার জীবনকে নিয়ন্ত্রণ করছিল, যে অদৃশ্য ছায়া পিছনে ঘুরছিল, আজ তার অস্তিত্ব স্পষ্ট হয়ে উঠল। রেদওয়ান বলল, সেরাতে বড় চাচার কথায় ভরসা রেখে তোমাকে ছুঁয়েছিলাম, ভেবেছিলাম আমির কিছুই বলবে না। কিন্তু কি হলো? ও তো তোমার রূপে একেবারে কুপকাত। আষ্টে পৃষ্ঠে তোমাকে আগলে রাখতে শুরু করলো। তোমার আম্মা নাকি চোখের দৃষ্টি দেখে মানুষকে চিনতে পারেন। কার মুখ থেকে জানি আমির শুনেছিল, এই ব্যাপারটাকে গুরুতরভাবে নিল। কোনো ঝুঁকি নিতে চাইল না। তোমার আম্মাকে নিয়ে ভয় ছিল। মহিলার চাউনি, কথাবার্তা খুব বেশি ধারালো আর সজাগ। আমির পরিকল্পনা করলো তোমার আম্মার গলাটাও ঘ্যাচাং ঘ্যাচাং। এটা কিন্তু আমার কথা না, আমিরের কথা। পদ্মজার মুখের ভঙ্গি দেখার জন্য পূর্ণ দৃষ্টি মেলে তাকালো রেদওয়ান। পদ্মজার চোখ দুটি বিস্ময় ও দুঃখে ছলছল করছে। আমির তার মাকে খুন করতে চেয়েছিল, ভাবতেই পদ্মজার সারা শরীর শিউরে উঠল। তার মেজাজ আঁচ করতে পেরে রেদওয়ান বলল, এমনকি খুন করতেও চেয়েছিল? পদ্মজার মনে হলো যেন তার পায়ের নিচের মাটি সরে গেছে। তার মাকে খুন করার চেষ্টা, এ যেন এক ভয়ঙ্কর দুঃস্বপ্ন, যা থেকে জেগে ওঠার কোনো উপায় নেই। জ্বলে উঠল তার চোখ দুটি। ভিতরের সমস্ত ক্ষোভ, রাগ, হতাশা একসঙ্গে উতলে উঠল। সে যেন একটা ক্ষত বিক্ষত সিংহী, শেষ শক্তিটুকু দিয়ে গর্জে উঠল, সব বানোয়াট, মিথ্যা কথা। কিন্তু তার কণ্ঠস্বরের কম্পনে বোঝা যাচ্ছিল সে নিজেও জানে সবকিছু সত্য। রেদওয়ানের হাসি দীর্ঘ হলো। সত্য তো আর পাল্টাবে না, তুমি যা ইচ্ছা করে ভাবতে পারো। তারপরের ঘটনা তোমার বিয়ের কয়েকদিন পরের।
আমির তোমার মাকে খুন করতে গিয়ে জানতে পারে তোমার মায়ের কি এক রোগ হয়েছে, মরে যাবে, সব ভুলে যাবে। আহারে! টিটকারির ভঙ্গিতে হেসে উঠল রিদওয়ান। তার হাসির শব্দ তীক্ষ্ণ ছুরির মতো বিঁধল পদ্মজার কানে। আগুন ধরে গেল তার মাথায়। ক্ষোভের আগে কাঁপতে লাগলো সারা শরীর। সে চিৎকার করে উঠল, বের হয়ে যান, আপনাকে আর সহ্য হচ্ছে না, যান, বের হয়ে যান। রিদওয়ান যেন পাথরের মূর্তি। পদ্মজার আবেগতাড়িত কথায় তার ভ্রুক্ষেপ নেই। সে নির্বিকারভাবে বলতে লাগলো, সম্ভবত তোমার মা তোমার বাবার সঙ্গে কথা বলছিলেন। আমার ঠিক মনে নেই, অনেক আগের ঘটনা তো। সব শুনে আমির খুনের পরিকল্পনা বাদ দিল। এমনিতেও কয়েকদিন পর তোমাকে নিয়ে ঢাকায় চলে যাবে, তোমার মাও কয়েকদিন পর মারা যাবেন, আর খুন করার কি দরকার? তবে যদি না মরতেন তাহলে কিন্তু আমিরই খুন করত। এই হলো তোমার সোহাগী স্বামী। রিদওয়ানের ঠোঁটে তিরস্কারের হাসি, তার চোখে মুখে ঝিলিক দিচ্ছিল আনন্দের ছটা। পদ্মজার অন্তরের যন্ত্রণা তার পুতুলের মতো সুন্দর মুখে স্পষ্ট হয়ে উঠেছে। আমিরের প্রতি রাগ, ঘৃণা নিঃশ্বাসের সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে লাগল। এই মুহূর্তে যদি তার হাতে পায়ের বাঁধন খোলা থাকত, তবে সে প্রথমে রিদওয়ানের এই গা জ্বালানো হাসি চিরতরে স্তব্ধ করে দিত, তারপর আমিরকে। রিদওয়ান উচ্ছ্বাসিত হয়ে বলল, আরে এখনো তো অনেক কিছু বাকি, এখনই চোখ দিয়ে মেরে ফেলবে? বাকিটুকু শোনো, তারপর মেরো। সে গলায় একটু রহস্যময় সুর এনে বলতে লাগলো, যেদিন তোমার মেট্রিক পরীক্ষার ফলাফল বের হলো, সেদিন তোমার মা প্রথম আমাদের বাড়িতে এলেন। বিচক্ষণ বুদ্ধিমতী মহিলার মস্তিষ্ক আমাকে দেখেই নাড়া দিয়ে উঠল। থেমে আবার শুরু করল রিদওয়ান। আমি রাতে দ্বিতীয় তলায় হাঁটছিলাম রুম্পা ভাবির ঘরটা নজর রাখার জন্য। ধীরে ধীরে হাঁটছিলাম, তবুও সেই শব্দ তোমার মায়ের কানে চলে গেল। তিনি বেরিয়ে এলেন, আমাদের কথা হলো। মানুষটা তোমার ভবিষ্যৎ নিয়ে ভেঙে পড়লেন। রিদওয়ান চোখে মুখে কৃত্রিম দুঃখের ভাব ফুটিয়ে তোলার চেষ্টা করল। পদ্মজা দৃষ্টি ঘুরিয়ে রাখল। রিদওয়ান থামল না। শেষ রাতে আমি আর আমির ছাদে ছিলাম। হঠাৎ দেখি তোমার মা জঙ্গলের ভিতর ঢুকছেন। কি সাহস! মেয়ের শ্বশুরবাড়িতে প্রথমবার এসেই সন্দেহের বশে পুরো বাড়ি ঘোরা শুরু করে দিয়েছে। বিন্দুমাত্র ভয় ডর নেই। জঙ্গলের ভেতরেই আমাদের সব। তখন এত নিরাপত্তা ছিল না, তাই আমির ছুরি নিয়ে তোমার মায়ের পিছনে ধাওয়া করে। রিদওয়ানের কণ্ঠস্বরে উত্তেজনা ফুটে উঠল। কিন্তু তোমার মা পুরো জঙ্গল ঘুরেও কিছুই ধরতে পারলেন না। ওনার কপাল ভালো, মেয়ের জামাইয়ের হাতে মরতে হয়নি। এখানেই কিন্তু সব শেষ নয়। তোমার ঢাকা যাওয়ার পর উনি আরও 2 বার লুকিয়ে এই বাড়িতে ঢুকেছিলেন। 2 বারই হাবলু ওনার পিছু নিয়েছে। আমি তখন আমিরের কাছে চিঠি পাঠাই। তখন আমির আমাদেরকে জানালো, আর একবার তোমার মা যদি আসে, সঙ্গে সঙ্গে যেন হত্যা করি। রিদওয়ান বিরক্তিতে মুখ বিকৃতি করে বলল, কিন্তু তিনি আর আসলেনই না। কত অপেক্ষা করলাম। হয়তো কিছু না পেয়ে বিশ্বাস করে নিয়েছিলেন এই বাড়িতে গোপন কিছু নেই, নয়তো অসুস্থ হয়ে পড়েছিলেন। শেষে একটু হেসে বলল, তোমার মায়ের ভাগ্য আসলেই ভালো। 2 বার মেয়ের জামাইয়ের হাতে খুন হতে গিয়েও হয়নি। 2 বার হাবলুর মতো জাত খুনির হাতে খুন হতে গিয়েও হয় নাই। ওনার মৃত্যুটা রোগেই লেখা ছিল। দেখো, আমির জানতো তোমার মা তোমার কতটা প্রিয়, তবুও কিন্তু নিজের স্বার্থ দেখেছে। তোমার মাকে খুন করতে চেয়েছে। এমন মানুষকে তুমি এতগুলো বছর ভালোবেসেছ নিঃস্বার্থভাবে। রিদওয়ান পদ্মজাকে উস্কানি দিতে চাচ্ছিল। পদ্মজা নির্বাক, তার অন্তরে কোনো অনুভূতির ঢেউ নেই। রিদওয়ান বলল, তুমি কি ভেবেছ আমির শুধু তোমার মায়ের মৃত্যুবার্ষিকী আর বোনের বিয়ের জন্য এখানে এসেছে? নাকি মনে করছো সব কাজকর্ম ফেলে শুধু তোমার মন রাখতে ছুটে এসেছে? বিদ্রুপের হাসি খেলে গেল তার মুখে। ও এখানে এসেছে নিজের বিপদ সামলাতে। কুয়েত থেকে মোটা অঙ্কের টাকা অগ্রিম নিয়েছে 6 মাস আগে। বিনিময়ে মেয়ে সরবরাহ করতে হবে। মেয়েগুলোর গায়ে সামান্য একটু দাগও থাকতে পারবে না। দেওয়ার কথা ছিল 1 মাস আগেই। সেই অনুযায়ী আমরা অনেক চেষ্টা করেছি, সফল হয়নি। মানুষ এখন সজাগ হয়ে গেছে, এমনটা আগে কখনো হয়নি। এইবার সব উলটপালট হয়ে গেছে। আমিরের উপর চাপ বাড়ছে, টাকাগুলোও খরচ হয়ে গেছে। কি করছে কে জানে। কুয়েত থেকে হুমকি এসেছে, 1 মাসের মধ্যে 30টা মেয়ে দিতে না পারলে আমাদের সম্পর্কে সব প্রমাণ বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে পাঠিয়ে দেবে। যেভাবেই হোক আমাদের ধ্বংস করবে। ওরা খুব প্রভাবশালী, আন্তর্জাতিক চক্র। মেয়ে জোগাড় হয়েছে 9টা। যেভাবেই হোক আমাদের 21টা মেয়ে লাগবেই। আমরা সবাই এখন একটা ঝড়ের মধ্যে আছি। বিশেষ করে আমির আর ওর বাপ খুব চাপে আছে। 1 মাস হতে আর 12 দিন বাকি। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসাবে উপস্থিত হলে তুমি। উচ্চস্বরে হেসে উঠল রিদওয়ান। তার হাসি থামার নামই নিচ্ছে না। পদ্মজা তীক্ষ্ণ স্বরে বলল, ধ্বংসের লক্ষণ দেখা দিয়েছে।
200 বছর ধরে চলছে, আর কত? কিন্তু আমরা সেটা হতে দেব না। আমি তো একেবারেই না, রিদওয়ান জোর দিয়ে বলল। আমার জীবন বলতে শুধু এই ব্যবসায়ী আছে, আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন। পদ্মজার ভিতরে অপ্রতিরোধ্য তুফান চললেও কণ্ঠ শান্ত। যে মেয়েগুলোকে খুন করেছেন তাদের পাচার করে দিলেই পারতেন, সেটা কেন করেননি? এরা 2 মাস ধরে এখানে আছে। প্রথম 15 দিন নির্যাতন করা হয়েছে বলে ওদের শরীরে অনেক ক্ষত হয়েছে, নানা জায়গায় দাগ বসে গেছে। তখন তো আমরা জানতাম না যে মেয়ে মানুষের খরা লাগবে। তারপরও 1 মাস ধরে ওষুধপত্র দিয়ে এদের ক্ষত সরানোর চেষ্টা করেছি, কিছুতেই কিছু হয়নি। একটু বিরতি দিয়ে আবার বলল, আজ 2 জন মারা গেল। আগে লাশগুলো এমনিই ফেলে দেওয়া হতো, 5 বছর ধরে টুকরো টুকরো করে ফেলা হয়। এটাও আমিরের বুদ্ধি, যাতে করে চোখে না পড়ে আর পুলিশও শনাক্ত করতে না পারে। পুলিশ এখন বড্ড চালাক হয়ে গেছে। আমি এসব আটকাবো। কি করবে? জবাব দিল না পদ্মজা। তুমি কিছুই করতে পারবে না পদ্মজা। আমির তোমাকে ছেড়ে দিলেও আমরা ছাড়বো না। অবশ্য আমিরও তোমাকে ছাড়বে না। ও শুধু তোমার দেহের প্রতি আকৃষ্ট, ভালোবাসে না। সেদিন রাতে যখন তুমি রুম্পার ঘরে ছিলে, আমির তোমার দেখাশোনার জন্য জেগেছিল না। ও তোমাকে নজর রাখছিল, ভয় পাচ্ছিল পাছে রুম্পা যদি কিছু বলে দেয়। এমনকি রুম্পাকে হত্যা করার পরিকল্পনাও আমির করেছিল। পদ্মজার চোখে ফুটে উঠল অবিশ্বাস। রেদওয়ান কথা চালিয়ে গেল, ও বাবলুকে পাঠিয়েছিল, হাবলুর ভাই বাবলুকে। ওরা গিয়ে দেখল আলমগীর ভাই রুম্পাকে নিয়ে পালাচ্ছে। তবুও বাবলুর সামনে ওরা দাঁড়াতে পারত না যদি সেখানে তুমি বাগড়া না দিতে। কি অনায়াসে বাবলুকে হত্যা করে ফেললে, মায়ের মতো করে। রেদওয়ান চোখ বড় বড় করে তাকালো। পুরো ঘটনাটা আমির দেখেছে। ও জঙ্গলে লুকিয়েছিল। এত চিন্তার মধ্যেও তোমার এই রূপান্তর, যখন তুমি পূর্ণাকে নিয়ে ভেতরে গেলে তখন লাশ সরিয়ে দেওয়া হলো। তুমি ঘরে ঢুকলে, আমিরও তোমাদের ঘরে গেল। এমনকি আমির জ্বরেও পড়েছিল মেয়ে জোগাড় করার চিন্তায়। এই অবস্থায় তোমার এই হত্যাকাণ্ড আমিরকে পাগল করে তুলল। ও অস্থির হয়ে যায়। রানীকে খোঁজার অজুহাতে এখানে এসে তোমাকে ভয় দেখানোর পরিকল্পনা করে, যাতে গোয়েন্দাগিরি বাদ দিয়ে ওকে নিয়ে ঢাকায় চলে যাও। রেদওয়ান কথা শেষ করল। ওর বিশ্বাস ছিল 8 দিনে মেয়ে জোগাড় হয়ে যাবে, তবে সন্দেহ ছিল তুমি 8 দিন পর ঢাকাতে যেতে রাজি হবে কিনা। তাই আগে থেকেই কাজ শুরু করলো। এমনকি তোমাকে মারতেও বলেছিল, যাতে তুমি ভয় পাও। মারার পরও যখন তুমি ভয় পেলে না, তখন বলল তোমাকে ওর রক্ত দেখাতে। তাই একটা মেয়ের রক্ত দেখিয়েছিলাম বলেই চোখ টিপল। ওর ধারণা ছিল স্বামীর জীবনের ভয়ে তুমি হয়তো গ্রাম ছেড়ে চলে যাবে, কিন্তু তুমি ওর মুখের উপর বলে দিলে ঢাকা ফিরতে রাজি নও। একটু থেমে রেদওয়ান সন্দেহের সুরে বলল, তুমি কি সত্যিই আমিরকে ভালোবাসো? পদ্মজা দাঁতে দাঁত চেপে চোখের জল ফেলছে। রেদওয়ান হাত মেরে বলল, থাক ওসব ভালোবাসার কথা। আমির তোমাকে ভালোবাসে না, সবই ওর অভিনয়। ও শুধু তোমার রূপের মোহে পড়েছে। এখনও তোমার শরীরে যৌবন অটুট, আমি নিজেই সামলাতে পারি না, আর ও তো তোমাকে পেয়েছে। গলা নামিয়ে চোখ করল। শোনো পদ্মজা, ভালোই ভালোই বলছি, কোনো বাধা দিও না, সব মেনে নাও। আমির ছেড়ে দিলেও বড় চাচা, আব্বা আর আমি তোমাকে ছাড়ব না। উনি কেন আমাকে ছেড়ে দিবেন? উনি তো আমাকে ভালোবাসেন না। টাকার প্রতিও যত টান, সৌন্দর্যের প্রতিও ততটাই। তাই তোমাকে আঁকড়ে ধরে রাখতে চাইবে। আমার অনুরোধ অনেক করেছ, আর কিছু করো না। কি পান এসব করে? অর্থ পাই, শান্তি পাই। মেয়েদের কষ্ট দিয়ে কিসের শান্তি পান? হাওলাদার বংশে কি একটাও ভালো মানুষ নেই? রেদওয়ান দীর্ঘশ্বাস ফেলে বলল, যারা ভালো ছিল তারা আর নেই। তবে জাফর ভাই ভালো ছিল। বড় চাচা, আব্বা অনেক চেষ্টা করেও এই পথে আনতে পারেনি। জাফর ভাই এসব সম্পর্কে কিছুই জানে না। ও একটু সরল মনের, মুরগির রক্ত দেখলেই অজ্ঞান হয়ে পড়ে। তাই ওকে এই জগতে টানা হয়নি। পড়াশোনার জন্য রাজধানী পাঠিয়ে দেওয়া হয়। আব্বার প্রথম ছেলে বলে বেঁচে গেছে। পরে বিয়ে করে বিলেত চলে যায়। আর আলমগীর ভাই বাধ্য হয়ে এই দলে ছিল, এখন সুযোগ পেয়ে পালিয়েছে। মুখ বিকৃত করে বলল, এসব গল্প করতে ভালো লাগছে না। ঘাড়ে প্রচণ্ড ব্যথা। কি জোরে মেরেছ, তুমি কি ডাইনি নাকি? আলতো করে ঘাড়ে হাত বোলাতে লাগলো সে। আমিরকে ছেড়ে পালিয়ে যাও, জীবনে কিছুই পাইনি আমি। মা আমার জন্ম দিয়েই চলে গেলেন। বাবার অবৈধ সন্তান আমি, ছোটবেলা থেকেই নির্যাতনের শিকার। এখনও আমির আমাকে অত্যাচার করে। আগে ছিলাম খুব দুর্বল, পানিতে ডুবিয়ে রেখেছে, শীতের রাতে উলঙ্গ করে বেঁধে রেখেছে, মারধর করেছে। তার চোখে অতীতের যন্ত্রণা। আমির মানুষকে আঘাত করতে ভালোবাসে। মানুষের কাকুতি মিনতি ওর কাছে আনন্দের। তুমি ওর কাছে থেকো না, পালিয়ে যাও। তবে পুলিশের কাছে যেও না, অন্য কোথাও চলে যাও।
ও এখন মায়া দেখাচ্ছে, কিন্তু যেদিন স্বার্থে আঘাত লাগবে সেদিন হাত তুলবে, হয়তো প্রাণও নিয়ে নিবে। পদ্মজা যেন বজ্রহত হলো, শ্বাসরুদ্ধকার কণ্ঠে বলে উঠল, কি বলছেন? তাহলে আপনার কাহিনী উনি আমাকে বলেছিলেন? রিদওয়ান পদ্মজার কথা বুঝতে পারল না। সে একটু ঝুঁকে প্রশ্ন করল, কিছু বললে? পদ্মজা নির্বাক, তার চোখ থেকে অশ্রু ঝরছে অবিরাম। পিছনের 6টি বছর মিথ্যার জালে আবৃত, কোনো সত্য নেই, সবই মিথ্যা, সমস্ত কিছু। বাস্তবতার নিষ্ঠুর আঘাতে ভেঙে চুরমার হয়ে গেল তার স্বপ্নের দুর্গ। এক অন্ধকার গহ্বরে আবিষ্কার করল সে নিজেকে, যেখানে আলোর কোনো রেখা নেই। সুপ্রিয় শ্রোতা, আপনারা শুনছেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আমি পদ্মজা, লিখেছেন ইলমা বেহরজ। আবারও আপনাদের কাছে অনুরোধ, কেমন লাগছে আপনাদের এই এপিসোড জানানোর অনুরোধ জানাচ্ছি কমেন্টে। শেষ রাতে আমির ফিরে এলো পাতালপুরীতে। তৃষ্ণার্ত কণ্ঠে পানি পান করে সে রাফেদকে বলল, নতুন মেয়ে 3টেকে খবর দাও, চিৎকার চেঁচামেচি করলেও মারধর করবে না। রাফেদ জবাব দিল, চিন্তা করবেন না, সব নিয়ন্ত্রণে রাখব। আমির শূন্য প্রতিধ্বনির দ্বিতীয় ঘরে গিয়ে বসল। মাজিদ বললেন, আমরা তাহলে যাই। আমির নীরব, তার কুঞ্চিত ভ্রু গভীর চিন্তার ইঙ্গিত দিচ্ছে। একটা সিগারেট ধরল সে। খলিল কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করল, ওই ছেলেটা এখন কি করবি? আমির শীতল কণ্ঠে উত্তর দিল, এটা আমার ব্যাপার। তারপর উচ্চ স্বরে ডাকল, আরভিদ। মুহূর্তের মধ্যেই ছুটে এলো আরভিদ। আমির বলল, বাড়ির পিছনে যাও, লতিফা যা দেবে নিয়ে আসবে। আরভিদ দ্রুত বেরিয়ে গেল। সে চেয়ারে বসে মাজিদকে উদ্দেশ্য করে বলল, যেতে চাইলে যান, দাঁড়িয়ে আছেন কেন? শফিক আসে নাই? খলিল জবাব দিলেন, রিদুর কাছে গেছে। তারপর মাজিদকে বললেন, চলেন ভাইজান, বাড়িতে যাই। ক্লান্ত শোনাচ্ছে পদ্মজার কণ্ঠ। ঢাকার অফিসে গোডাউনে কতবার গিয়েছি, পণ্য দেখেছি, মেনু দেখেছি, কোথাও তো কিছু মিথ্যা মনে হয় নাই। আমিরের সত্যিই ইম্পোর্টের ব্যবসা আছে, ও কখনো কোনো কাঁচা কাজ করে না। পদ্মজার কণ্ঠে দুঃখের সুর বাজল। আর আমার মেয়ে, আমার 3 মাসের মেয়েটাকে কে খুন করেছে? বাবলু? এই প্রশ্নে থমকে গেল রিদওয়ান। পদ্মজার চোখে অধীর আগ্রহ, উত্তরের অপেক্ষা করছে। ঠিক তখনই টোকা পড়ল দরজায়। একটা চেনা মুখ ঘরে প্রবেশ করল। রিদওয়ান হেসে বলল, আরে শফিক, এই শেষ রাতে? শফিক ভেতরে ঢুকেই পদ্মজার দিকে তাকালো। তার উস্কো খুস্কো চুল, চোখ দুটো কেমন ভয়ার্ত। সে রিদওয়ানের দিকে ফিরে জিজ্ঞাসা করল, আমিরের বউ এখানে কেন? একেও কি একই পথে নিবি? রিদওয়ান বলল, নিজেই চলে এসেছে। কি হয়েছে, থানায় কোনো গন্ডগোল? তোরা কি আজিমপুর থেকে কোনো মেয়ে এনেছিস? ওখানকার মাতব্বর মামলা করেছে, তার মেয়ে উধাও। লোকটা বড় লোক, এসব মোটা টাকার মালিকদের ব্যাপার স্যাপার জানছি তো। আশেপাশের এলাকায় খোঁজাখুঁজি চলছে, কাল আনন্দপুরেও পুলিশ আসবে, সাবধান থাকিস। পৃথিবীর সব ঝামেলা একসাথে এসে জুটল। শফিক গোপে হাত বোলাতে বোলাতে পদ্মজাকে পা থেকে মাথা পর্যন্ত খুঁটিয়ে দেখল। মসৃণ ফর্সা পা দুটো তার নজর কাড়ল। আলতো করে ছুঁয়ে দিয়ে বলল, খুব সুন্দরী, এত কাছ থেকে আজই প্রথম দেখলাম। শফিকের স্পর্শ আগুন জ্বালিয়ে দিল পদ্মজার দেহে। গর্জে উঠল সে, আমাকে ছোঁয়ার সাহস করবি না। রিদওয়ানের ঠোঁটে চাপা হাসি। শফিক অবাক হয়ে রিদওয়ানকে বলল, তেজ দেখেছিস? আমির সামলায় কি করে রে? রিদওয়ান হাসছে। পদ্মজার কাছে যাওয়ার সাহস তার নেই। আমিরের দুর্বলতায় অন্য কেউ হাত দিচ্ছে দেখে তার শান্তি লাগছে, উপভোগ করছে। এরই মধ্যে শার্টের বোতাম খুলতে শুরু করেছে শফিক। তার চোখে মুখে উত্তেজনা, শিকারীর মতো রসিয়ে রসিয়ে সে এগিয়ে যাচ্ছে পদ্মজার দিকে। এত সুন্দর মেয়ে হাতছাড়া করা যায় না, যেহেতু মেরেই ফেলা হবে, একটু উপভোগ করে দেখি, কি বলিস? ধুকপুক করছে পদ্মজার বুক। শেষমেশ তার ইজ্জতের উপর হাত পড়বে। মুক্তির জন্য ছটফট করতে লাগলো সে। বাধা অবস্থায় উল্টে গিয়েছিল সে। শফিক এক ঝটকায় তাকে উল্টো থেকে সোজা করে দিল। তার মসৃণ পাতলা পেটের অংশ উন্মুক্ত হয়ে পড়তেই শফিকের লেলুপ দৃষ্টি গায়ে ছুরি চালানোর মতো লাগলো। শরীরের প্রতিটি রোমকূপ বিদ্রোহ করে উঠল। শফিক উল্লাসে বলল, আরে ভাই, এমন সুন্দর মেয়ে মানুষ তো দুটো দেখিনি। আমিরের উচিত ছিল আমাদের সঙ্গে ভাগ করে নেওয়া, কিন্তু একাই 6 বছর। বলতে বলতে থেমে গেল। তুই কি এখানে বসে দেখবি? দেখলে দেখতে পারিস। শফিক ঝুঁকতেই পদ্মজা চেঁচাতে শুরু করলো। একদলা থুতু ছুঁড়ে দিল শফিকের মুখে। রাগে বিস্ফোরিত হলো শফিকের চোখ। প্রবল আক্রোশে পদ্মজার আহত গালে থাপ্পড় বসালো সে।
পুরনো ক্ষতস্থানের চামড়া ছিঁড়ে বেরিয়ে এলো রক্ত। যন্ত্রণায় কাঁপতে শুরু করল পদ্মজার সারা শরীর। তীব্র বেদনায় মুখ থেকে বেরিয়ে এলো আর্তনাদ, আম্মা। ঠিক সেই মুহূর্তে শুনতে পেল দ্রুত পদক্ষেপের শব্দ। কেউ ছুটে আসছে এদিকে। আমিরের উপস্থিতি টের পেয়ে সেটিয়ে গেল রিদওয়ান। দ্রুত চেয়ার ছেড়ে দেয়াল ঘেঁষে দাঁড়ালো। যদি জানতো আমির এখানে, তাহলে শফিককে কখনোই পদ্মজার কাছে যেতে দিত না। শফিকও তো কিছু বলল না। তার আশঙ্কাই সত্যি হলো। আমির ঘরে ঢুকল। পদ্মজার কান্নার শব্দ শুনেই সে ছুটে এসেছে। যেখানে বাঘের ভয়, সন্ধ্যা সেখানেই নামে। আমিরকে দেখে শফিক হাসি মুখে বলতে শুরু করলো, আমির, এই বউ তো। কথা শেষ হওয়ার আগেই মিলিয়ে গেল হাসি, থেমে গেল জবান। পাগল প্রায় আমির টিপে ধরল শফিকের গলা। সুযোগ বুঝে দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল রিদওয়ান। পাশের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দিল সে। শফিক কিছু বুঝে ওঠার আগেই আমির ছুরি দিয়ে এক টানে শফিকের গলার রগ কেটে ফেলল। রক্ত ছিটকে পড়ল পদ্মজার উপর। আমির দম বন্ধ করে বিকারগ্রস্ত খুনির মতো ছুরি দিয়ে শফিকের দুই চোখে, পেটে, বুকে আঘাত করতে শুরু করল। শফিকের দেহটা দুই হাতে ধরে ছুঁড়ে মারল দেয়ালে। শফিকের মুখ থেকে গ্যার গ্যার করে শব্দ বের হচ্ছে। সেই শব্দ আর আমিরের বিশ্রী গালিগালাজে ভীত হয়ে পড়ল পদ্মজা। থরথর করে কাঁপছে সারা শরীর। সে কখনো আমিরকে খুন করতে দেখেনি, আজই প্রথম। কি নির্মম তার খুন করার ধরন, কি হিংস্র তার চাউনি, তার আক্রমণ। চোখের পলকে মানুষ খুন করে ফেলল। পদ্মজা চোখ বুজে কেঁদে উঠল। আমিরের সারা মুখে রক্ত, চোখ দুটি ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না, হাঁপাচ্ছেও না। রক্তে সারা ঘর রক্তপুরী হয়ে উঠেছে। শব্দ শুনে দরজার বাইরে এসে দাঁড়ালো মজিদ, খলিল, রাফেদ ও আরভিদ। শফিকের রক্তাক্ত দেহটি মেঝেতে পড়ে আছে। চোখ দুটি কোটর থেকে বেরিয়ে এসেছে। গলার রগ ছিটকে বের হচ্ছে রক্ত। যে কোনো সাধারণ মানুষ এই দৃশ্য দেখলে শিউরে উঠবে, পেট মোচড় দিয়ে বমি উঠে আসবে। পদ্মজার সারা শরীর কাঁপছে। থমকে গেছে তার পৃথিবী, থেমে গেছে সব শব্দ। এমন মানুষের সঙ্গে সে কিছুতেই পারবে না। সে মনে প্রাণে নিজের মৃত্যু চাইছে। এই মুহূর্তে তার হৃদয়ে ভয় ছাড়া আর কিছুই নেই। ভালোবাসা, রাগ, ঘৃণা, ক্রোধ কিচ্ছু নেই। সে শুধুই ভয় পাচ্ছে, ভীষণ ভয়। প্রিয় শ্রোতা, আপনারা শুনছিলেন লেট রেডিও প্রেজেন্টস অডিও বুক আমি পদ্মজা, লিখেছেন ইলমা বেহরোজ। আমরা চতুর্থ পর্ব শেষ করলাম। পঞ্চম পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।